একটা শক্তিশালী অর্থনীতি, অথচ তার মুদ্রা ভেঙে পড়ছে। এটা কি করে সম্ভব? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। ভারতের অর্থনীতির ভিত আপাতদৃষ্টিতে এত মজবুত হওয়ার সত্ত্বেও কেন তার মুদ্রাকে এমন এক নাটকীয় সংকটের মুখোমুখি হতে হচ্ছে, আর রিজার্ভ ব্যাংকই বা এই লড়াইটা কিভাবে লড়ছে? তাহলে চলুন এই ধাঁধাটা দিয়েই শুরু করা যাক। দেখুন, একদিকে সরকারি রিপোর্টে দেখানো হচ্ছে এক দারুণ স্থিতিশীল অর্থনীতির ছবি, আর অন্যদিকে ভারতীয় টাকা পৌঁছে গেছে তার সর্বকালের সর্বনিম্ন মূল্যে। এই দুটো ছবি একসাথে সত্যি হয় কি করে? চলুন গভীরে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখি। আসুন প্রথমে একটু দেখে নিই ঝড়ের ঠিক আগের পরিস্থিতিটা কেমন ছিল। মানে ২০২৬ সালের শুরুর দিকে সরকারি তথ্য অনুযায়ী ভারতীয় অর্থনীতি কিন্তু বেশ শক্তিশালী একটা অবস্থানেই ছিল। দেখুন, সরকারি অর্থব্যবস্থার ভিতটা কিন্তু বেশ মজবুত ছিল। জিডিপির ৯.২% রাজস্ব আদায় হচ্ছিল, সরাসরি কর দেওয়ার লোকের সংখ্যা বাড়ছিল। এই সব কিছুই কিন্তু একটা সুস্থ অর্থনীতির দিকেই ইঙ্গিত দিচ্ছিল। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে হাই গ্রোথ, মানে 7.4% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস, আর অন্যদিকে মুদ্রাস্ফীতি একেবারে তলানিতে, মাত্র 1.7%। সাধারণত এই দুটো জিনিস একসাথে থাকা মানে তো একটা দারুণ স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ, তাই না? মনে হচ্ছিল সবকিছুই ঠিকঠাক চলছে। আর এখানেই শেষ নয়, আরও ভালো খবর ছিল। যেমন ধরুন, বেকারত্বের হার ৫.৬% থেকে কমে ৪.৮% নেমে এসেছিল। দেশের ব্যাংকগুলোর অবস্থাও বেশ ভালো ছিল, তাদের হাতে যথেষ্ট টাকা ছিল, আর তারা অর্থনীতিতে ঋণও দিচ্ছিল চুটিয়ে। এক কথায় বলতে গেলে অর্থনীতির ভিতটা কিন্তু বেশ মজবুতই ছিল। কিন্তু এই যে এত ভালো একটা ছবি, এর উপর হঠাৎ করেই যেন একটা বিশাল বিশ্বজোড়া ঝড় এসে আছড়ে পড়ল, আর সেই ঝড়টা ভারতীয় অর্থনীতিকে একেবারে সরাসরি আঘাত করল। চলুন দেখি কিভাবে পরিস্থিতিটা নাটকীয়ভাবে পাল্টে গেল। তো কি ঘটছিল একসাথে? একদিকে আমেরিকা আর ইরানের মধ্যে লাগল সংঘাত, তার জেরে অপরিশোধিত তেলের দাম প্রায় 40% বেড়ে গেল। ডলারও সারা বিশ্বের অন্যান্য মুদ্রার তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল, আর তার ওপর হরমুজ প্রণালীতে সমস্যা দেখা দিল, যেটা ভারতের জ্বালানি আমদানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে একটা যাকে বলে পারফেক্ট স্টর্ম। তো এই বিশ্বজোড়া ঝড়ের ফলটা কি হলো? ভারতের মুদ্রা আর শেয়ার বাজারের ওপর এর প্রভাবটা কতটা মারাত্মক ছিল আসুন দেখি। টাকার দাম পড়তে পড়তে এমন জায়গায় পৌঁছল যা আগে কখনো দেখা যায়নি। $1 মোকাবেলায় প্রায় 92.3 টাকা। শুধু এই একটা সংখ্যায় বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে বাইরের ওই ঝড়টার ধাক্কাটা কতটা জোরালো ছিল। আর শুধু তো টাকার দাম পড়ছিল তাই নয়, বিদেশ থেকে যারা ভারতে বিনিয়োগ করেছিল তারা হুড় করে টাকা তুলে নিতে শুরু করল। আর অঙ্কটা কত জানেন? শুধু মার্চ মাসেই ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় $11 বিলিয়ন তুলে নেওয়া হয়। ভাবা যায়? মানে চাপটা ছিল সব দিক থেকে। শুধু যে শেয়ার বাজার থেকে টাকা বেরিয়ে যাচ্ছিল তাই নয়, বন্ড মার্কেট থেকেও একইভাবে টাকা বেরিয়ে যাচ্ছিল। অবস্থাটা বেশ গুরুত্বপূর্ণ ছিল, চাপ আসছিল চতুর্দিক থেকে। এইরকম একটা পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক কী করল? তারা কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি, বরং টাকাকে বাঁচাতে এক দারুণ চাল চালল, একটা পাল্টা লড়াই শুরু করল। চলুন সেই লড়াইয়ের কৌশলটা একটু ভালো করে বুঝি। তো রিজার্ভ ব্যাংকের মূল অস্ত্রটা ছিল অপ্রত্যাশিত হস্তক্ষেপ। মানেটা খুব সহজ। আরবিআই এমনভাবে বাজারে নামত যার সময়, পরিমাণ বা পদ্ধতি কেউ আগে থেকে আন্দাজই করতে পারত না। এতে কি হতো? যারা টাকার দাম নিয়ে ফাটকাবাজি করার চেষ্টা করত তারা বিভ্রান্ত হয়ে যেত, কারণ তারা বুঝতেই পারত না যে আরবিআই ঠিক কখন কি করবে। ফলে টাকার উপর আক্রমণ করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেত। আরবিআই কিন্তু শুধু একভাবে লড়াই করছিল না, তাদের কৌশলটা ছিল ত্রিস্তরীয়, মানে ৩ দিক থেকে আক্রমণ। প্রথমত, তারা সরাসরি বাজারে ডলার বিক্রি করছিল, যাতে টাকার দামটা একটু বাড়ে। দ্বিতীয়ত, সরকারি বন্ড কিনছিল, যাতে ঋণের খরচটা নিয়ন্ত্রণে থাকে। আর তৃতীয়ত, ব্যাংকিং সিস্টেমের নগদের যোগান ঠিক রাখছিল, যাতে কোনোভাবেই স্থিতিশীলতা নষ্ট না হয়।
কর্নেল ইউনিভার্সিটির ঈশ্বর প্রসাদ খুব দারুণ একটা কথা বলেছেন। তিনি বলছেন আরবিআইয়ের লক্ষ্য কিন্তু টাকাকে জোর করে একটা নির্দিষ্ট দামে বেঁধে রাখা নয়। তাদের আসল উদ্দেশ্য হল বাজারের মারাত্মক ওঠানামাটাকে থামানো, একটা স্থিতিশীলতা আনা, মানে পতনটা যেন বিশৃঙ্খল না হয়ে পড়ে সেটাই নিশ্চিত করা। কিন্তু এত বড় একটা লড়াই তো আর এমনি এমনি হয় না, তাই না? এর জন্য একটা বেশ বড়সড় দামও চোকাতে হয়েছে। চলুন এ প্রতিরোধের পেছনে যে ঝুঁকি আর খরচগুলো আছে সেদিকে একবার তাকাই। এই যে প্রতিরোধ, এর খরচটা দেখুন। মাত্র মাত্র এক সপ্তাহে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে প্রায় $11.87 বিলিয়ন বেরিয়ে গেল। এটাই ছিল টাকাকে বাঁচানোর আসল খরচ। মানে ব্যাপারটা একটা উভয় সংকটের মতো। একদিকে বাজারকে স্থিতিশীল করতে গিয়ে ফরেক্স রিজার্ভ খালি হচ্ছে, আবার ফটকাবাজদের আটকাতে গিয়ে ব্যাংকিং সিস্টেমে টাকার যোগান কমে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, ভবিষ্যতের কোনো সংকটের জন্য হাতে থাকা বিকল্পগুলো সীমিত হয়ে আসছে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে একদিকে বিশ্বজুড়ে চাপ কমছে না, আর অন্যদিকে দেশের রিজার্ভও ফুরিয়ে আসছে। এই অবস্থায় টাকার এই এত বড় ঝুঁকির লড়াইটা আর কতদিন চালিয়ে যাওয়া সম্ভব হবে? উত্তরটা কিন্তু সময়ের হাতেই।